ঢলের জলে ভাসছে সিলেট সুনামগঞ্জ। সড়ক উপচে পানি ঢুকে প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। পানিবন্দী 12 লাখ মানুষ, বিদ্যুৎ বিচ্ছিন্ন, ঘরবাড়ি ছেড়ে ছুটছেন আশ্রয় কেন্দ্রে। মৌলভীবাজারেও বাঁধ ভেঙে তলিয়েছে নিম্নাঞ্চল। সুরমা নদীর নাব্যতা না থাকার কারণেই মূলত আমাদের এই সমস্যাটা হচ্ছে। যে পরিমাণ বৃষ্টি হয় এই পরিমাণে পানি বেশি। সরকারি কোনো খাদ্য আইছে না, সেও সিরা খাইয়া আছে কিনা। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। শীর্ষ সংবাদ। 15 দিনের মধ্যে দ্বিতীয়বার ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হবে দ্বিপক্ষীয় বৈঠক। স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে সর্বোচ্চ চেষ্টা থাকবে, জানালেন ওবায়দুল কাদের। হৃদরোগ বিশেষায়িত হাসপাতালের জরুরি বিভাগে নেই ইকো করার ব্যবস্থা। দেখা মেলেনি চিকিৎসকেরও। হঠাৎ মিরপুরে ইসলামী ব্যাংক হাসপাতালের স্বাস্থ্যমন্ত্রী। যমুনার বুকে দৃশ্যমান বঙ্গবন্ধু রেল সেতুর পুরো অংশ। শেষের পথে অ্যাপ্রোচ ডাবল লাইনের রেলপথ বসানোর কাজ। নদীর দুই পাড়ের স্টেশনে থাকবে নানা সুবিধা। এবং 5 লাখ অবৈধ অভিবাসীকে বৈধতা দেবে বাইডেন প্রশাসন। 10 বছরের বেশি সময় ধরে বসবাসরতরা পাবেন সুযোগ। নির্বাচনের আগে ভোট পেতে রাজনৈতিক কৌশল, বলছেন বিশ্লেষকরা। পাহাড়ি ঢলে বিপর্যস্ত সিলেট সুনামগঞ্জে বাড়ছে ভয়াবহ বন্যা আতঙ্ক। প্রতি মিনিটেই বাড়ছে পানি। প্লাবিত হচ্ছে একের পর এক এলাকা। পানিবন্দী হয়ে পড়েছে অন্তত 12 লাখ মানুষ। বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যুৎ সংযোগ। আশ্রয় কেন্দ্রে ছুটছে হাজার হাজার মানুষ। নির্ঘুম রাত কাটাচ্ছেন বাসিন্দারা। হিমাদ্রি শেখর ভদ্রকে সঙ্গে নিয়ে ইকরামুল কবিরের রিপোর্ট। আর ক্যামেরায় ছিলেন নৌশাদ আহমেদ চৌধুরী। থই থই পানি, ডুবে আছে গ্রামের শত শত বসত ঘর। কোথাও টিনের চাল পানির নিচে। বাসিন্দারা নৌকায় করে গবাদি পশু নিয়ে যাচ্ছেন নিরাপদ আশ্রয়ে। বন্যার কারণে এখন যোগাযোগ বিচ্ছিন্ন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা। পানিবন্দী জীবনযাপন করছেন 6 লাখের বেশি মানুষ। সড়কের যান রিক্সা এখন নিজেই যাত্রী হয়ে যাচ্ছে নৌকায়। জেলা শহরের অলিগলিতে হানা দিয়েছে ঢলের পানি। রক্ষা পায়নি পুলিশ সুপারের কার্যালয় সহ সরকারি বিভিন্ন দপ্তরও। চরম দুর্ভোগে রয়েছেন বাসিন্দারা। যে পরিমাণ বৃষ্টি হয় এই পরিমাণে পানি বেশি। খাবার নিতাম নৌকা দিয়ে দেওয়া দিত। খুব ব্যস্ত একটা উপকার হইল। সদর উপজেলার হাসননগর, সুলতানপুর, আফতাবনগর, পূর্ব সুলতানপুর, হাসনবাহার, বুড়িস্থল সহ বেশ কয়েকটি এলাকার 2 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে সুনামগঞ্জ সরকারি কলেজ সহ বিভিন্ন আশ্রয় কেন্দ্রে। সরকারি কোনো খাদ্য আইছে না, সেও সিরা খাইয়া আছে কিনা। দেখে মনে হবে কোনো খাল বা নদী। বাস্তবে এই সড়ক গোয়াইনঘাট উপজেলাকে সিলেটের সঙ্গে সংযুক্ত করেছে। এই সড়ক পথ দিয়ে যেতে হয় বিছনাকান্দি আর পান্তুমাই পর্যটন কেন্দ্রে। এখন এই পথের যাত্রীদের একমাত্র বাহন নৌকা। সীমান্তবর্তী 5 উপজেলা সহ সিলেটের 13 উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশনের বেশিরভাগ এলাকার বাসিন্দারা এখন পানিবন্দী। অভিজাত এলাকা শাহজালাল উপশহরের বাসাবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এখনো পানির নিচে। সিলেট ও সুনামগঞ্জে পানিবন্দী প্রায় 12.5 লাখ মানুষ। ইকরামুল কবির, সময় সংবাদ। পাহাড়ি ঢলে মৌলভীবাজারের ধলাই নদীর দেওড়াছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকছে লোকালয়ে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। অন্যদিকে নেত্রকোনার দুর্গাপুরেও সোমেশ্বরীর পানি উপচে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানিও। বাঁধ ভেঙে প্রবল গতিতে ছুটছে পানি। মৌলভীবাজারে দেওয়াছড়া প্রতিরক্ষা বাঁধ ভেঙে পানি ঢুকেছে লোকালয়ে। রহিমপুর ইউনিয়নের বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে কয়েকশো পরিবার। 9টা থেকে 10টার ভিতর পর্যন্ত পানি ছুটা আরম্ভ হয়েছে। রহিমপুর ইউনিয়নের আওতাধীন এই গ্রামগুলা ডুবে আছে। চলাফেরা মানুষের জন্য অনেক কষ্টদায়ক ওই জারের মাঝে।
হবিগঞ্জের খোয়াই নদীর বাঁধ ভেঙে হুহু করে ঢুকছে পানি। এতে 6 থেকে 7টি গ্রাম প্লাবিত হয়েছে। স্থানীয়দের দাবি, গত 29 মে বাঁধটিতে ফাটল দেখা দিলে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়, তবে তারা কোনো ব্যবস্থা না নেয়ায় এ দশা। সাহেবকে বলার পরে পানি উন্নয়ন বোর্ড থেকে কোনো লোক এখন পর্যন্ত আসে সেই বাঁধটি পরিদর্শন করে। চণ্ডীগড় ইউনিয়নের মৌ গ্রামের একটি বাঁধ ভেঙে গেছে। এতে সোমেশ্বরী নদীর পানি খাল দিয়ে প্রবল বেগে প্রবাহিত হচ্ছে। প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চলের বাড়িঘর। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বাড়ছে তিস্তার পানি। তীব্র স্রোতে কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের কালীর মেলা, গড়িয়ালডাঙ্গার গতিয়াশাম সহ বিভিন্ন পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। হুমকিতে রয়েছে মসজিদ ও স্কুল সহ অসংখ্য ঘরবাড়ি। সর্দার মোহাম্মদ আরিফ, সময় সংবাদ। 21 ও 22 জুন দিল্লি সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিষয়টি এবার আনুষ্ঠানিকভাবে জানালো প্রধানমন্ত্রীর কার্যালয়। বিকেলে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, 22 জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সরকার প্রধান শেখ হাসিনা। সফর শেষে 22 জুন রাতেই ঢাকায় ফেরার কথা রয়েছে তার। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, শুক্রবার দুপুর 2টায় দিল্লির উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন প্রধানমন্ত্রী। ওই দিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী দেখা করবেন শেখ হাসিনার সঙ্গে। এর পরের দিন সকালে 4 কোর্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় সংবর্ধনা জানানো হবে। সেখান থেকে ভারতের জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাতে শেখ হাসিনা যাবেন রাজঘাটে। এরপরই হায়দ্রাবাদ হাউসে হবে হাসিনা মোদি শীর্ষ বৈঠক। থাকবে চুক্তি সমঝোতা সইয়ের আনুষ্ঠানিকতাও। ওই দিন বিকেলেই ভারতের উপরাষ্ট্রপতি এবং রাষ্ট্রপতির সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবারের রাতেই তার ঢাকা ফেরার কথা রয়েছে। পনেরো দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো ভারত সফরে নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের স্বার্থ সংশ্লিষ্ট দাবি আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 2 সপ্তাহেরও কম সময়ের ব্যবধানে প্রতিবেশী ভারতের আমন্ত্রণে দ্বিপক্ষীয় সফরে দিল্লি যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই মাসে 2 প্রধানমন্ত্রীর পৌনঃপৌনিক বৈঠককে নজিরবিহীন ঘটনা হিসেবেই দেখা হচ্ছে বিভিন্ন মহল থেকে। 2 দেশেই নতুন করে ক্ষমতায় এসেছে বিজেপি, আওয়ামী লীগ। আগামী দিনে ঠিক কিভাবে নিকটতম প্রতিবেশীদ্বয় সম্পর্ক উন্নয়ন সহ অমীমাংসিত দাবি দেওয়ার নিষ্পত্তি করবে, সেই ইস্যুই ঘুরে ফিরে আলোচনায়। ঈদের ছুটির পর সচিবালয়ে অফিসের প্রথম দিনেই ওবায়দুল কাদেরের কাছে সাংবাদিকদের প্রশ্ন, কি হতে যাচ্ছে মোদি হাসিনার বৈঠকে। আমি কি করে বলবো কোন কোন বিষয় আসবে, এটা প্রধানমন্ত্রী বাইলেটারাল ডিসকাশন করবেন। ঢাকা দিল্লির সম্পর্কের কাঁটা হিসেবে ঝুলে থাকা তিস্তার জলবন্টন ইস্যুর সুরাহা এখনো বহুদূর, তাও স্পষ্ট হয় সেতুমন্ত্রীর বক্তব্যে। তিস্তা তারা তাদের রাজ্য সরকারকে এ ব্যাপারে সূচক অবস্থানে নিয়ে আসবে, এটা তো সেন্ট্রাল গভর্নমেন্ট, ফেডারেল গভর্নমেন্টের কাজ ভারতের। দেখা যাক কি হয়। সীমান্তে মিয়ানমারের সাম্প্রতিক কার্যকলাপের বিষয়ে সরকারের ভাবনা কি জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, কারো প্ররোচনায় পা রাখবে না সরকার। আমরা যুদ্ধে জড়াবো না, এটা আমাদের দেশের জনগণও চায় না। এখন ফখরুল সাহেব যদি যুদ্ধে জড়াতে চান, তাহলে প্রভোকেশনের ফাঁদে আমরা পড়তে পারি। সার্বভৌমত্বের ধাক্কা সামাল দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কোনো কার্পণ্য করবে না সরকার, সাফ জানান ওবায়দুল কাদের। সার্বভৌমত্ব চলে গেলে। প্রশ্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল, অথচ জরুরি বিভাগে নেই ইকো করার ব্যবস্থা। 15 মিনিটেও দেখা মেলেনি বিশেষজ্ঞ চিকিৎসকের। মিরপুরের ইসলামী ব্যাংক হাসপাতাল ও কার্ডিয়াক সেন্টারে হঠাৎ পরিদর্শনে গিয়ে এমন অনিয়ম পান স্বাস্থ্যমন্ত্রী। বলা হচ্ছে ইসলামী ব্যাংক হাসপাতাল এবং কার্ডিয়াক সেন্টার, অর্থাৎ হৃদরোগের জন্য এটি বিশেষায়িত, অথচ এর এমার্জেন্সি বিভাগে ইসিজি সহ অন্যান্য যন্ত্রপাতি আধুনিক হলেও এখানে নেই ইকো করার ব্যবস্থা। অর্থাৎ তাৎক্ষণিকভাবে ইকো করতে হলে রোগীকে নিয়ে যেতে হবে 3 তলা অথবা 5 তলায়। ইমার্জেন্সি এখানে কোনো রোগী আসলে আমরা সাথে সাথে ইনস্ট্যান্ট তো আমাদের শিশু তো আমাদের আছে, তখন শিশুর সাথে আমরা কন্ট্যাক্ট করি।
হৃদরোগের বিশেষায়িত হাসপাতাল, অথচ মন্ত্রী আসার পরেও একজন বিশেষজ্ঞ ইমার্জেন্সিতে দিতে সময় লেগেছে 15 থেকে 20 মিনিট। আবার হাসপাতালের রিসিপশনে লাইসেন্স টাঙিয়ে রাখার কথা হলেও তা মানা হয়নি। কর্তৃপক্ষই বলছেন 50 বেডের হাসপাতালে রোগী রয়েছে তার চেয়ে বেশি। ইমার্জেন্সি মেডিকেশন যেগুলো দরকার সেগুলো আমাদের কাছে আসে, কিন্তু ইকো মানে সাথে একটা পেশেন্ট আসলে সাথে সাথে ইকো করতে হবে সেটা নট লাইকলি। আমরা ইমার্জেন্সিতে গিয়েছি, ওখানে একটা রোগী ছিল যে কার্ডিয়াক কাউন্সিল আসতে একটু দেরি হয়েছিল, এগুলো আমরা সংশোধন করতে বলেছি। পরে হাসপাতালের আইসিইউ সিসিইউ ঘুরে দেখেন মন্ত্রী প্রাথমিকভাবে 7 দিনের আলটিমেটামে এসব অসঙ্গতি ঠিক করার নির্দেশ দেন তিনি। তোমার লাইসেন্সে যা আছে সেটুকু রুগী রাখা উচিত, এর বেশি রাখা উচিত না। সবসময় জন্য একটা ভালো ব্যবস্থা থাকে সেটা আমি ওনাদেরকে বলে গেছি, ওনাদেরকে সময় দিছি। আবার হয়তো আমার লোকজন এসে আবার দেখবে। এর আগে এভার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন সামন্তলাল সেন। এ সময় মানসম্মত সেবা নিশ্চিতে তাগিদ দেন তিনি। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরও থাকছে। উত্তর কোরিয়ায় বিরল সফরে পুতিন কিমের সঙ্গে করলেন একান্ত বৈঠক। ইউক্রেন যুদ্ধের সমর্থনের আশ্বাস, লড়াই হচ্ছে মার্কিন আধিপত্যের বিরুদ্ধে, মন্তব্য রুশ প্রেসিডেন্টের। ঈদের ছুটিতে যেন প্রাণ ফিরেছে যান্ত্রিক নগরে। নেই চিরচেনা যানজট, ভোগান্তি আর বহুমাত্রিক দূষণ। এই ছুটিতে বিনোদন কেন্দ্রগুলোতে ভিড় করছেন নগরবাসী। গাছে গাছে আষাঢ়ের স্নিগ্ধতা, দূর থেকে ভেসে আসছে নাম না জানা পাখির ডাক। এ যেন ঢাকার এক ভিন্ন রূপ। ঈদের তৃতীয় দিনে এই ছুটিতে যারা ঢাকা রয়ে গেছেন তারা ভিড় করছেন বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতে। বড়দের হাত ধরে গুটি গুটি পায়ে ছোটরাও এসেছে রাজধানীর শিশু মেলায়। কি করছো? রাইডে চড়ছি, ভালো লাগছে। গাড়িতে চড়েছি, মজা হচ্ছে অনেক। বাচ্চাদের জন্য খেলার কোনো আর স্পেস নাই, যার কারণে এই বাচ্চাদের এখানেই সবচেয়ে মজা পায় ওরা। সারা বছরের ব্যস্ততাকে ছুটি দিয়ে পরিবারের সঙ্গে সময় কাটাচ্ছেন সবাই। এই যে শিশু পার্কগুলো এবং বিভিন্ন বিনোদন কেন্দ্রগুলোতেই আমরা এই আনন্দের সময় কাটাতে চাই পরিবারের সাথে, বন্ধু বান্ধবদের সাথে। সারাদিন কর্মব্যস্ততার মধ্যে থাকি সবসময়ই, কিন্তু ঈদের দিনটিই আমরা বেছে নেই পরিবারের সাথে একটু সময় কাটানোর জন্য। ঢাকার মতো চট্টগ্রাম চিড়িয়াখানাতেও ছিল উপচে পড়া ভিড়। ঈদের ছুটি পরিবারের সঙ্গে উপভোগ করতে সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চট্টগ্রামের চিড়িয়াখানায়। তাই তো সাদা বাঘ, গন্ডার কিংবা বিশাল আকৃতির সাপসহ বিভিন্ন ধরনের জীবজন্তু দেখতে সাধারণ মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চন্দ্রিমা চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। দেখছেন রাত 11টার সময়। এক ছাগল কাণ্ডে তোলপাড় সামাজিক যোগাযোগ মাধ্যম। ছাগলটির মালিকানা নিতে রাজি নয় কেউ। 15 লাখ টাকার ছাগলের কেনার সঙ্গে জড়িত রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান বিষয়টি অস্বীকার করেছেন। ছাগলটির সঙ্গে ভিডিও করে ভাইরাল ইফাত তার ছেলে নয় বলেও দাবি করেছেন। সাদিক এগ্রো বলছে, ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত হওয়ার পর আর কেনেননি তারা। নিবিড় সাহার প্রতিবেদন। কোরবানি শেষ হলেও থামছে না এক ছাগল কাণ্ড। বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো তোলপাড়। ঘটনার সূত্রপাত ঈদের সপ্তাহখানেক আগে। 15 লাখ টাকা দামের ছাগল 12 লাখ টাকায় কিনে ভাইরাল হন ইফাত। পরে জানা যায় তার বাবা রাজস্ব কর্মকর্তা। সরকারি চাকরি করে কিভাবে এত টাকা দামের ছাগল কিনলেন তা নিয়ে শুরু হয় নানা আলোচনা। ছাগলকাণ্ডের বিষয়টি জানতে বুধবার ধানমন্ডিতে ইফাতের বাসায় যায় সময় সংবাদ। ধানমন্ডির 8 নম্বর রোডের ইম্পেরিয়াল সুলতানা ভবনের 5ম তলায় থাকেন ইফাত। ইফাতের ফ্ল্যাটে গিয়েও পাওয়া যায়নি তাকে। হেরাই আসলো আবার চলে গেল। কে পরিবারের থেকে? হেরা কয়জন কি এটা তো আমি জানি না। পরিবারের কয়জন, হেরা কয়টা ভাই, কয়টা বোন, হ্যাঁ তো আমি চিনি না। আচ্ছা, চলে গেছে কবে? কালকে গেছে। এদিকে সন্ধ্যার দিকে টেলিফোনে ইফাত জানান তিনি ছাগলটি কেনেননি। সাদিক এগ্রোর মালিকের কথা মতো শুধু ছাগল কেনার অভিনয় করেছেন। সাদিক এগ্রো যিনি মালিক ইমরান ভাই, উনি আমাকে বলে যে ইফাত, এটা যদি তুমি থাপ্পড় দাও আমার, যেহেতু উনি আমার কাছে, আমি ভাবছি থাপ্পড় দিতেই পারি। তার কথা অনুযায়ী আমি ছবি তুলি খাসিটার সাথে, এবং সবাইকে বলি হ্যাঁ আমি খাসিটা কিনছি। আসলে খাসিটা কিন্তু আমি কিনা হয়নি এবং খাসিটা আমার বাসায় আনা হয়নি।
সত্যিটা কি? সাদিক এগ্রোতে গিয়ে ছাগলটিকে বাঁধা অবস্থায় দেখা যায়। তারা বলছেন ইফাত ছাগলটি কেনার জন্য 1 লাখ টাকা বায়না দিলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার পর আর নেননি। এবার সিনে ইফাতের কথিত বাবা রাজস্ব কর্মকর্তা মতিউর রহমান। তার দাবি ছাগল নিয়ে ভাইরাল হওয়া ইফাত তার ছেলে নন, এমনকি তার কোনো আত্মীয় স্বজনও নন। আমি নিজেও খুব সারপ্রাইজ, এমন ভাবে ট্রোল হচ্ছে যেটা আমার তো ফ্যামিলির জন্য, আমার ছেলে তো জীবনে কোনোদিন মনে করেন গরু কেনা তো দূরে, একটু ডিফারেন্ট টাইপের আর কি। তথ্য বলছে এনবিআর সদস্য মতিউর 2টি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী তার ক্লাসমেট লায়লা কানিজ। তিনি বর্তমানে নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান। তাদের এক ছেলে ও এক মেয়ে রয়েছে। অন্যদিকে দ্বিতীয় স্ত্রীর সন্তান মুশফিকুর রহমান ইফাত। ফেসবুকেও তার বাবা মতিউর রহমানের সঙ্গে ইফাতের যুগলবন্দি বেশ কয়েকটি ছবিও পাওয়া গেছে। নিবিড় সাহা, সময় সংবাদ, ঢাকা।